আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা জুড়ে আলোচনা করব ডাবল এন্ট্রি ভিসার আদি অন্ত, বাস্তবতা এবং এটার বর্তমান দূরত্বটা কতটুকু। আসলে আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশিদের বিষয়ে ভারত একটা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, এটা কমন কথা। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলেছি, তো এইটা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে এখন কি কি ভিসা চালু আছে দেখেন। টুরিস্ট ভিসা বাদে অন্য সমস্ত ভিসা চালু আছে, এটা কিন্তু ভারত একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। এমনকি এটা কিন্তু তাদের সার্কুলারও হয়ে আছে যে বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা বাদে অন্য সমস্ত ভিসা দিচ্ছে তারা। তাহলে ডাবল এন্ট্রি ভিসা আমরা পাচ্ছি না কেন? দেখেন, ডাবল এন্ট্রি ভিসার জন্য কিন্তু বাংলাদেশের কিছু মানুষ খুব মরিয়া হয়ে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রাই করছে, কিন্তু পাচ্ছে একজন দুইজন। আর লাস্ট এক সপ্তাহ যাবত একজনও পাইনি। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে কমেন্ট বক্সে একটু জানাবেন, এবং তার মেল অ্যাড্রেস বা একটু মোবাইল নাম্বারটা দিলে আমার জন্য ভালো হয়। আমি তার সাথে কথা বলে তার অভিজ্ঞতাটা শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সামনে। তো দেখেন ভাই, লাস্ট এক সপ্তাহ যাবত বা তারও বেশি, 8-9 দিন যাবত কোনো প্রকার স্লট নেই, কিন্তু একদম বন্ধ। এখন কথা হচ্ছে ডাবল এন্ট্রির অবস্থাটা কি। ডাবল এন্ট্রি নিয়ে বেশ কিছু ভাই আমাকে প্রতিদিনই ফোন দেয় যে মাসুদ ভাই আসলে কি ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে কিনা। ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে কথাটাও সত্য, হচ্ছে না এই কথাটাও সত্য। ডাবল এন্ট্রি ভিসা এমন একটা সেনসিটিভ পর্যায়ে পৌঁছে গেছে যে মেডিকেল ভিসা নিয়ে যেতেও অনেকে ভয় পাচ্ছে। আবার অনেকের এজেন্সি যখন সাহস দিচ্ছে, তারা সাহস নিয়ে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে। মেডিকেল ভিসা যখন তারা নিতে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই তাদেরকে দেখা যাচ্ছে যে কাগজপত্রে তাদের একটু সমস্যা থাকছে। এটা একটা অনেক বড় প্রবলেম। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে কিছুদিন আগে কিন্তু একটা বিষয় সার্কুলার হয়েছিল যে 27 বা 28টা দেশের, ইউরোপের দেশের ভিসা এখন বাংলাদেশ থেকে পাওয়া যাবে। এই নিয়ে কিন্তু বেশ কিছু ভাই আমাকে অলরেডি ফোন করে জানতে চাচ্ছে যে মাসুদ ভাই তাহলে সেই সমস্ত দেশের ভিসার জন্য এখনো কেন আমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে। এর উত্তর হলো ভাই, এর উত্তর আমি নিজেও খুঁজছি। কিছুদিন আগে তো বেশি ঘটা করেই আমরা জানতে পারলাম যে এখন আর আমাদেরকে ভারত যেতে হবে না, কিন্তু এখন কেন যেতে পারছি না এই কোশ্চেন, কেন এখন যেতে হচ্ছে আমাদের, কেন ভারতের ভিসার জন্য ওয়েট করতে হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমার আমার মনে হয় যে বর্তমান সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এই সংস্কারগুলো অনেক আগে হওয়া উচিত। আরো একজন ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই নেপালে, ভুটানে, ইউরোপের সমস্ত দেশের এম্বাসি গুলো আছে, বাংলাদেশে কেন হয়? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ভাই, সত্যি কথা বলতে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু কমপ্লিট স্বাধীন হতে পারিনি। আমরা তো আসলে তাবেদার রাষ্ট্র হয়ে গেছি। একটা দেশের গভর্নমেন্ট বা একটা দেশ যদি অন্য কারো তাবেদারি করে চলে, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আছে। দেখুন, নেপালে যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, সেই সমস্ত দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু সিইও হয় কিন্তু তাদের দেশে। বাট বাংলাদেশে দেখবেন যে যে কোনো দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়া থেকে, এবং সিও গুলো আসে সম্পূর্ণ ইন্ডিয়া থেকেই। কিন্তু তার মানে কি এই যে বাংলাদেশে সিও হওয়ার মতো যোগ্যতা নেই? অনেক আছে। বাংলাদেশের অনেকে আছে যারা পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে সিও হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেভাবে সিও নেই। বাংলাদেশেরও অনেক কোম্পানি আছে, বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেগুলোতে বাংলাদেশে সিও আছে এবং এরা সাকসেসফুলি কাজ করে যাচ্ছে। যেমন আমি বলতেই পারি যে ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে আছে যার নাম আরএসপিএল হেলথ বিডি লিমিটেড। এইটার একজন সিও কিন্তু বাংলাদেশের রাকিবুল মতিন সাহেব, এবং যে কোনো কোম্পানি সিও চাইতে তিনি কিন্তু খুবই কি বলবো, চতুর, এবং তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যান্যদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। ঠিক আছে? তো আসলে কেন পারি না আমরা? কারণ আমরা কারো না কারো তাবেদার। এই তাবেদারি থেকে আমরা যতদিন বের হতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের যে নাগরিক সুবিধাগুলো, সেগুলো ভাই পাবো না। নেপালে এই কারণে ভারতের মুখাপেক্ষী নয়, নেপাল কোনোভাবেই ভারতের মুখাপেক্ষী নয়, কিন্তু আমরা মুখাপেক্ষী হয়ে গেছি। বিশেষ করে বিগত 17 বছর আরো বেশি মুখাপেক্ষী হয়েছে। এটাই হচ্ছে মূল সমস্যা। এই মুখাপেক্ষীটা যদি আমরা না হতাম, তাহলে হয়তো ওয়েল এস্টাবলিশ আমরা হতে পারতাম। আশেপাশে অনেক দরিদ্র দেশেও কিন্তু ইউরোপিয়ান দেশের এম্বাসি গুলো আছে, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে কোনো ইউরোপিয়ান এম্বাসি নাই। এখন যেটাও আছে সেটা খুব কম, একবারে নাই সেটা না, 2-4-5টা আছে। কিন্তু যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে মানুষ যাওয়ার প্রত্যাশা করছে, সেই সমস্ত দেশের এম্বাসি গুলো নাই। সাপোজ
পর্তুগালের বলেন বা ফিনল্যান্ডের বলেন, তারপর মনে করেন যে ইটালির বলেন, এগুলো কিন্তু ইন্ডিয়া যেতে হচ্ছে, বা মাল্টা বলেন, এগুলো ইন্ডিয়া গিয়েই আমাদেরকে নিতে হচ্ছে। এখন মেডিকেল ভিসা আপনি কিভাবে যাবেন? দেখেন ভাই, আমি আপনাকে বলবো, যদি মনে করেন আপনি 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ইউরোপের ভিসা নিচ্ছেন, তাহলে আর কিছু টাকা খরচ করে আপনি একটা কাজ করেন। আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকে বা বড় ভাই বোন থাকে, তাদের যদি কোনো অসুস্থতা থাকে, তাহলে তাদের একটা মেডিকেল ভিসা নিন এবং সেখানে আপনি নিজেকে অ্যাটেন্ডেন্ট হিসেবে ভিসা নিন। আপনার জন্য সবচাইতে সেফ হবে অ্যাটেন্ডেন্ট ভিসা, কারণ মেডিকেল ভিসাতে কখনো কখনো প্রবলেম হচ্ছে, তবে অ্যাটেন্ডেন্ট ভিসা হলে আপনার জন্য কোনো সমস্যাটা হবে না। ভাই, আমার কথাটা আবার একটু বোঝার চেষ্টা করেন, আপনি অ্যাটেন্ডেন্ট ভিসায় গেলে সবচেয়ে সেফ হবে, এখানে কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি, আপনি কিন্তু বহুত টাকা খরচ করে ইউরোপে যাচ্ছেন, সামান্য কিছু টাকা হয়তো বেশি খরচ হবে যদি একটা মুরব্বীকে নিয়ে আপনি যান, হয়তো মুরব্বীটার ট্রিটমেন্টও হলো, সেই সাথে আপনার ভিসাটাও কিন্তু আপনি পেয়ে গেলেন, একসাথে দুই কাজ হয়ে গেল। তবে একটা কথা মনে রাখবেন, অ্যাটেন্ডেন্ট ছাড়া কিন্তু আপনি আবার ভারতে যেতে পারবেন না। তবে এটা করতে পারবেন, আপনি রুগী সহ গেলেন, রুগীকে হয়তো ট্রিটমেন্ট করে আপনি পাঠিয়ে দিলেন, আপনি পরবর্তীতে একাই আসতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আমি মনে আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন তাহলে আশা করছি আর বেশি কথা বলতে হবে না। তবে আপনারা চেষ্টা করুন অ্যাটেন্ডেন্ট হিসেবে যাওয়ার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।